আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের দয়ায় ভালো আছি। তো আজকে আমাদের মেরিন টিমার কোচিংয়ের পক্ষ থেকে তোমাদের চতুর্থ ক্লাস ফ্রি সাধারণ জ্ঞান ক্লাসে আজকে হচ্ছে চতুর্থ ক্লাস। তো যারা প্রথম তিনটি ক্লাস করোনি আমি অনুরোধ করবো প্রথমে আগে ওই তিনটি ক্লাস করে আসো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। ক্লাসগুলো একটি সিকোয়েন্স অনুযায়ী আগানো হচ্ছে। যেমন আমাদের প্রথম ক্লাসটি ছিল বাংলাদেশ সম্পর্কে, দ্বিতীয় ক্লাস ছিল বাংলাদেশের আদি ইতিহাস সম্পর্কে, তৃতীয় ক্লাস ছিল বাংলাদেশের ইংরেজ আমল সম্পর্কে, এবং আজকে আমরা পাকিস্তান আমলের প্রথম পার্ট অর্থাৎ ভাষা আন্দোলন পড়ব। তো পড়ার আগে তোমাদের একটি কথা জানিয়ে নিই, সেটি হচ্ছে যে তোমরা যারা আমাদের এই লেকচার শিটের পিডিএফটি চাও এবং আমাদের এই ক্লাসের উপর একটি এক্সাম দিতে চাও সম্পূর্ণ ফ্রিতে, কোনো টাকা পয়সা লাগবে না, তারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে যাও, মেসেঞ্জার গ্রুপে জয়েন হয়ে যাও। সেখানে ইনশাল্লাহ লেকচার শিটের পিডিএফ, এক্সাম লিঙ্ক সব কিছু ইনশাল্লাহ পেয়ে যাবে। তো কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করি। শুরু করার আগে আমি একটু আমাদের কোর্স সম্পর্কে জানিয়ে দিই। যেহেতু সামনে কুরবানি ঈদ আসছে, আমরা ঈদ উপলক্ষে আমাদের অক্টোপাস 3.0 যে কোর্সটি 100% চ্যালেঞ্জ কোর্স ছিল, যেটার স্টিকার এখানে লাগানো আছে অক্টোপাস 3.0, অর্থাৎ বিগত 3 বছর যাবৎ এই কোর্সটি চলমান আছে। এবং এই কোর্সের ভিতরে সবচেয়ে যে আকর্ষণীয় যে পার্টটি সেটি হচ্ছে 100% চ্যালেঞ্জ কোর্স, ফুল রিফান্ড ইফ ইউ নো অ্যাডমিশন। যদি তুমি চান্স না পাও তাহলে তোমার সম্পূর্ণ টাকা রিফান্ড করা হবে, অর্থাৎ তোমার যে কোর্স ফি 6,000 টাকা সম্পূর্ণ টাকা রিফান্ড করা হবে। এই এত মানে বিশ্বাসের সাথে আমরা কীভাবে বলতে পারতেছি যে আমরা ফুল টাকা রিফান্ড করবো, কারণ হচ্ছে যদি তোমরা আমাদের 112টি ক্লাস, 60টি বেসিক ক্লাস এবং 52টি অ্যাডভান্স ক্লাস, এই ক্লাসগুলো করো এবং প্রতিনিয়ত পরীক্ষা দাও এবং 4টি ক্লাসের পরে একটি করে মডেল টেস্ট পরীক্ষা দাও এবং সবগুলো পরীক্ষায় 50%-এর উপর নাম্বার পাও। যদিও না পাও তাহলে আবার দিয়ে 50%-এর উপর নাম্বার তুলতে পারো, তাহলে মোটামুটি তোমার কোনো টপিকে কোনো সমস্যা থাকবে না। একটু চেষ্টা করলেই তুমি লিখিত পরীক্ষায় তোমার নামটি আনতে পারবে ইনশাল্লাহ। তো সেটার উপর ভিত্তি করি আমাদের কিন্তু শুধু ক্লাস নয়, ক্লাসের সাথে সাথে আমাদের কি আছে ভাইভা প্রিপারেশন, সাপ্তাহিক স্পোকেন ইংলিশ ক্লাস, শারীরিক প্রশিক্ষণ 90 দিন আগে থেকে। তো সব কিছুই একই কোর্সের ভিতরে থাকছে। কোর্স ফি হচ্ছে মাত্র 6,000 টাকা, কিন্তু 6,000 টাকা তোমাদের লাগবে না। তোমরা যারা ভর্তি হতে চাও কুরবানি ঈদ উপলক্ষে আমরা 1,000 টাকা করে ডিসকাউন্ট দিচ্ছি। এটি ঈদের আগ পর্যন্ত ইনশাল্লাহ চলমান থাকবে। তো যারা ভর্তি হতে চাও অবশ্যই ঈদের আগে জয়েন করতে পারো, আমাদের এখানে 1,000 টাকা ডিসকাউন্ট পাবে, অর্থাৎ 5,000 টাকায় তোমরা ভর্তি হতে পারছো। এবং শুধু তাই না, আমাদের এই কোর্সটি কিন্তু পরীক্ষার আগের দিন পর্যন্ত চলমান থাকবে। ইন্টারমিডিয়েটের পরে যে অ্যাডভান্স অ্যাডমিশন কোর্সটি আমাদের চলবে, সেখানেও তোমরা অটোমেটিক এনরোল হয়ে যাবে। তোমাদের তখন আর কোনো পেমেন্ট করতে হবে না, কোনো কিচ্ছু করতে হবে না, অটোমেটিক তোমরা সেখানে এনরোল হয়ে যাবে। তো আমরা টপিকে ফিরে আসি। আজকে আমাদের টপিক হচ্ছে ভাষা আন্দোলন। ভাষা আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ পাঠ শুরু হয় 1947 সালে তমুদ্দিন মজলিস নামক একটি মজলিসের মাধ্যমে। তো আসলে আমরা সবার প্রথম পাকিস্তান আমলের ভাষা আন্দোলনের আগে ছোট্ট কিছু জিনিস আমাদের জানতে হবে। সেটা হচ্ছে পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী। আমরা টপিকের নামটা এখন মুছে দিই, আমাদের একটু বেশি জায়গা দরকার, সেজন্য আমরা টপিকের নামটা মুছে দিই। সবার প্রথম কি হবে, পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? পাকিস্তান আমলের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী। প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? লিয়াকত আলী খান। প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান। যেহেতু ভাষা আন্দোলনের প্রেক্ষাপট শুরু হয়েছে 1948 সাল থেকে, সেহেতু আমরা আর এটা শুধুমাত্র ভাষা আন্দোলন নয়, পাকিস্তান আমল এক এই টপিকের নাম, তো সেই হিসেবে আমরা পাকিস্তান আমলের কিছু পড়ে নিব। তারপরে ভাষা আন্দোলনের চলমান অবস্থায়, ভাষা আন্দোলন যখন চলমান অবস্থায়, আমরা একটু সংক্ষেপে লিখি। ভাষা আন্দোলন চলমান অবস্থায় মুখ্যমন্ত্রী, পাকিস্তানের মুখ্যমন্ত্রী কে ছিলেন? মুখ্যমন্ত্রী ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের মুখ্যমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন। আমরা কিন্তু নামগুলো মোটামুটি সবাই জানি, খাজা নাজিমুদ্দিন। এখন আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে যে আমাদের বর্তমানে যেহেতু লিখিত পরীক্ষা হবে, তো সেজন্য আমাদের বানানগুলোর প্রতি একটু যত্নশীল হতে হবে। তো ভাষা আন্দোলনের পূর্বে এটা কি ছিল? ভাষা আন্দোলনের সময় কে ছিল? খাজা নাজিমুদ্দিন। এবং ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার ভাষা আন্দোলনের সময় এটা কি ছিল?
পশ্চিম পাকিস্তান এবং পূর্ব, তার মুখ্যমন্ত্রী ছিল খাজা নাজিমুদ্দিন, এবং ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিল জানো? পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিল নুরুল আমিন। নুরুল আমিন। ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিল নুরুল আমিন। আচ্ছা, তখন কিন্তু আসলে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী জিনিসগুলি একটু অন্যরকম ছিল, এখনকার মতো না। এত ডিটেলস আমাদের জানা লাগবে না, আমরা শুধু মুখস্থ করব। ভাষা আন্দোলনের সময়ের প্রধানমন্ত্রী কে ছিলেন? পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? লিয়াকত আলী খান। ভাষা আন্দোলনের সময় মুখ্যমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন, এবং ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন। এবং গভর্নর জেনারেল, তখনকার গভর্নর জেনারেল কি ছিল? 1948 সালে গভর্নর জেনারেল ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। অর্থাৎ সবার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? মোহাম্মদ আলী জিন্নাহ। গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ। আমি নিজেও বানান দেখে দেখে লিখতেছি যাতে ভুল না হয়, ভুল হইলে তোমাদের ভুল শিখানো হবে। মোহাম্মদ আলী জিন্নাহ। মোহাম্মদ আলী জিন্নাহ কিন্তু অনেক বড় মাপের একজন নেতা ছিলেন, যদিও সে আমাদের বিরোধী দলের ছিল, কিংবা দেশদ্রোহী এখন বর্তমান হিসাবে বলতে গেলে পাকিস্তানের মানুষ আমাদের বিরুদ্ধে কাজ করেছে, কিন্তু উনি একজন বড় মাপের নেতা ছিল। কীরকমভাবে? এই মোহাম্মদ আলী জিন্নাহ কিন্তু সবার প্রথম দ্বিজাতি তত্ত্ব আবিষ্কার করেন, কিংবা দ্বিজাতি তত্ত্বের ধারণা প্রবর্তন করেন, কিংবা দ্বিজাতি তত্ত্বকে সে সবার সামনে আনেন। দ্বিজাতি তত্ত্ব কি? সেটা হচ্ছে যে পাকিস্তান এবং ভারত হিন্দু মুসলমানের উপর ভিত্তি করে দেশকে ভাগ করে দেওয়া। এটা প্রবর্তন করেন কে? মোহাম্মদ আলী জিন্নাহ। তার কারণেই পাকিস্তান নামের একটি নতুন রাষ্ট্রের তৈরি হয়, এবং সেখান থেকে বাংলাদেশের তৈরি হয়ে থাকে। তো মোহাম্মদ আলী জিন্নাহ সবার প্রথম গভর্নর জেনারেল ছিল পাকিস্তানে। সে 1948 সালের 21শে মার্চ 1948 সালের 21শে মার্চ 1948 সালের 21শে মার্চ 1948 সালের 21শে মার্চ সে ঢাকার রেস কোর্স ময়দানে সবার প্রথম বলেন যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। সবার প্রথম কে বলেন? 1948 সালের 21শে মার্চ মোহাম্মদ আলী জিন্নাহ এই কথাটি বলেন। এবং ঠিক সেম কথা 1952 সালের 26 জানুয়ারি এটা কি বললো? 1948 সালে বললো, তারপরে কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ মারা যায়। এবং 1952 সালের জানুয়ারির 26 তারিখ 1952 সালের জানুয়ারি 26 তারিখ তিনি কোথায় ঘোষণা দেন? পল্টন ময়দান। 1952 সালের 26 জানুয়ারি সে পল্টন ময়দানে, কে এটা বলছিল? তৎকালীন মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন। তৎকালীন মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন এই কথাটি বলেন যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে বাংলা, পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। আমি আন্তরিকভাবে দুঃখিত, মাঝে মাঝে দু একটা জিনিস একটু ভুল বলে ফেলি। তো তারপরে ভাষা আন্দোলনের প্রথম সংগঠন হিসেবে এটা তো গেল যে পাকিস্তানের কোন মন্ত্রী কবে কি বলছিল, কি কারণে আন্দোলনটা শুরু হয় সেটা আমরা পড়লাম। তো এখন আমরা ভাষা আন্দোলনের প্রথম যে কি বলা হয় আন্দোলনের সংগঠন সেটা সম্পর্কে জানবো। এই জিনিসটা আমাদের ছোটবেলায় বোর্ড বইয়ে অনেকবার ছিল, কিন্তু আমরা খুবই কম গুরুত্বের সাথে পড়ছি। আমি নিজে পড়ছি, তোমরা হয়তো বা পড়ছো কিনা জানি না, আমার বন্ধু বান্ধবও কম পড়ছে। তৌমুদ্দিন মজলিস কি একটি সংগঠন। এখন যেরকম আমাদের আমরা কি চিনি, যেমন ধরো যে আমাদের 24শে যে আন্দোলন হলো এখানে কিন্তু একটা সংগঠন ছিল, সংগঠনের অনেকগুলো সমন্বয় ছিল যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে পরিচিত। তো এরকম ভাষা আন্দোলনের প্রথম সংগঠন তৈরি হয় তৌমুদ্দিন মজলিস। এটি তৈরি হয় কত সালে? 1 সেপ্টেম্বর 1947 সালে এটি প্রতিষ্ঠিত হয়।
1 সেপ্টেম্বর তমুদ্দিন মজলিস কবে হয়? 1 সেপ্টেম্বর 1947 সালে এটি তৈরি হয়। তো এর প্রধান কে ছিল কিংবা এর সভাপতি কে ছিল? এর সভাপতি ছিল আবুল কাশেম। এর সভাপতি ছিল আবুল কাশেম। সভাপতি আবুল কাশেম। এর সভাপতি আবুল কাশেম সে পেশায় কী ছিল? সে পেশায় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। তার সভাপতিত্বে কিন্তু এটি তৈরি হয়। এই তমুদ্দিন মজলিস থেকেই পরে সর্বদলীয় ছাত্র সংগঠনের মতো অনেক বড় বড় এই সংগঠনের হাত ধরেই কিন্তু তৈরি হয়েছিল। তারপর এই যে ভাষা আন্দোলনকে কেন্দ্র করে প্রথম একটি পুস্তিকা কিংবা বই তৈরি করা হয়। পুস্তিকা কি? ছোট আকারের, বই হচ্ছে অনেক বড়। তো পুস্তিকা হচ্ছে ছোট আকারের কোনো কি বলা হয়, গল্প এরকম কিছু। তো এটি কে তৈরি করেন কিংবা এর নাম কি ছিল? এর নাম ছিল পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু। পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু, এটি ছিল বইয়ের নাম। এবং এর লেখকের নাম, এর লেখক ছিল 3 জন। এটি খুব বেশি ইম্পর্টেন্ট না, সেজন্য আমরা দেখলাম না, কিন্তু আমি তোমাদের আরেকবার বলে দিই। প্রথম যে পুস্তিকা প্রকাশিত হয় পাকিস্তানের ভাষা আন্দোলনকে নিয়ে, তার নাম ছিল পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু। পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু, এটি 3 জন মিলে লিখেছিল। আচ্ছা, আমরা মোটামুটি ভাষা আন্দোলনের আগের অংশটা জানলাম। তারপরে আমরা এখন যাবো সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ আমরা একটু সংক্ষেপে লিখি। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, তাই না? এটি কবে তৈরি হয়? এটি খাজা নাজিমুদ্দিন যখন 26শে জানুয়ারি, তোমাদের কি মনে আছে 26শে জানুয়ারি কোথায় তিনি বক্তব্য দিয়েছিলেন? 26শে জানুয়ারি পল্টন ময়দানে 1952 সালে 26শে জানুয়ারি পাকিস্তানের মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন এই কথাটি বলে যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। তারই প্রেক্ষিতে 1952 সালের 31 জানুয়ারি 1952 সাল কি তৈরি হয়? সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ। এর সভাপতি কে ছিলেন? এর সভাপতি ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। ভাসানীর নেতৃত্বে এটি তৈরি হয়। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে এটি তৈরি হয়। কিন্তু ভাসানীর নেতৃত্বে এটি তৈরি হলেও এর আহ্বায়ক থাকে অন্যজন। এর আহ্বায়ক থাকেন কাজী গোলাম মাহবুব। ভাসানীর এর সভাপতিত্বে এবং এর আহ্বায়ক থাকে কাজী গোলাম মাহমুদ। তো ভাষা আন্দোলন যখন হয় অর্থাৎ 1952 সালে বাংলাদেশে বাংলা ভাষাভাষীর সংখ্যা ছিল 56%, যা উর্দুর চাইতে অনেক 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 বেশি। উর্দু কিন্তু আরো কম মানুষ বলতো, কারণ বাংলায় কোনো কিন্তু ভাগ নেই। ধরো আমরা কথার কথা কেউ রাগ করে না এই জিনিসটা নিয়ে, ধরো চট্টগ্রাম, নোয়াখালী, বরিশাল এই এলাকার মানুষজন কিন্তু বাংলায় কথা বলে, কিন্তু একটু ডিফারেন্স মানে থাকে, কথার মধ্যে একটু টান কম বেশি থাকে। তো এরকমভাবে কিন্তু তাদের কথা কিন্তু বাংলা, এবং তারা কিন্তু তাদের কথা কিন্তু আমরা মোটামুটি সবাই বুঝতে পারি, একটু সময় নিলে আমরা বুঝতে পারি। তো সেমভাবে পাকিস্তানে উর্দুর এরকম অনেকগুলো আঞ্চলিক ভাষা ছিল, কিন্তু সেই আঞ্চলিক ভাষাগুলো পুরোপুরি চেঞ্জ। যেমন পাঞ্জাবের কিছু ভাষা মিশ্রিত ছিল, হিন্দি কিছু ভাষা মিশ্রিত ছিল, বেশিরভাগই হিন্দি ছিল। তো সেই জন্য পাকিস্তানের যে উর্দু ভাষা সেটা মতান্তরে অনেক বলে যে 6% মানুষই উর্দুতে কথা বলে না, এটা অনেকে বলে, বাট এটার প্রমাণ খুব কম, সেজন্য আমরা এই তথ্যটি দিই। তারপরে 21শে ফেব্রুয়ারি যে প্রশ্নটা আমি মনে করি যে খুবই গুরুত্বপূর্ণ, যে প্রশ্নটা পরীক্ষা আসার মতো, সেই প্রশ্নটা কি? 1952 সাল, 1952 সালের 21শে ফেব্রুয়ারি দিনটি কি দিন ছিল? বাংলায় ছিল 8 ফাল্গুন 1358, এবং সেই দিনটি ছিল কি? বৃহস্পতিবার। সেই দিনটি ছিল বৃহস্পতিবার। এখন বলতে পারো যে ভাই এগুলো মুখস্থ করতে হবে। হ্যাঁ, এই জিনিসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। এই যে এই তারিখগুলো বিভিন্ন পরীক্ষায় ইতিমধ্যে আসছে, মেরিনের পরীক্ষা বাদে অন্য অন্য পরীক্ষায়, মেরিনের পরীক্ষায়ও আসছিল। সেটি হচ্ছে 1971 সালে 16ই ডিসেম্বর কী বার, এই পরীক্ষাটি আসছিল প্রশ্ন। তো এইখানে এই বৃহস্পতিবারে যেহেতু একটা প্রশ্ন একবার আসছে যে 16ই ডিসেম্বর কবে, এটা আসার সম্ভাবনা এখন কমে গেছে। এখন কি সম্ভাবনা আসছে?
যে 21শে ফেব্রুয়ারিটা কিংবা 26শে মার্চেরটা এগুলো আসতে পারে, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমাদের করতে হবে। তারপরে 21শে ফেব্রুয়ারি অনেক মানুষ শহীদ হয়। আমরা কিন্তু 21শে ফেব্রুয়ারি ইতিহাস সম্পর্কে মোটামুটি সবাই জানি, তাই না? যে 21শে ফেব্রুয়ারি পুলিশের বাধাকে উপেক্ষা করে বিভিন্ন ছাত্র জনতা রাস্তায় নামে আন্দোলন করা শুরু করে এবং এই আন্দোলনে অনেকে শহীদ হন। এই ইতিহাসগুলো আমরা সবাই জানি, কিন্তু যে ইতিহাসটা পরীক্ষা আসবে না সেই ইতিহাসটাকে আমি মনে করি যে কম পড়াই ভালো। সেই জন্য আমরা সেই ইতিহাসটা পড়তেছি, যে ইতিহাসটা কিংবা যে প্রশ্নগুলো পরীক্ষা আসবে সেইগুলো আমরা পড়ার চেষ্টা করতেছি। তোমরা অলি উল্লাহ ও হি উল্লাহ এর নাম মনে হয় অবশ্যই শুনছো, মনে থাকুক অথবা না থাকুক, নাম শুনছো। ওহিউল্লাহ হলো ভাষা আন্দোলনের সর্বকনিষ্ঠ শহীদ, অর্থাৎ 9 বছর বয়সে ওহিউল্লাহ মৃত্যুবরণ করেন, মাত্র শহীদ হন 9 বছর বয়সে ওহিউল্লাহ শহীদ হন। তো ওহিউল্লাহ শহীদ হওয়ার পরে আস্তে আস্তে কিন্তু 21শে ফেব্রুয়ারি এবং 22শে ফেব্রুয়ারি বিভিন্ন আন্দোলন হওয়ার পর আন্দোলনটা থেমে যায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী সবাই মিলে কিন্তু একটি স্মৃতিসৌধ তৈরি করে। 22শে ফেব্রুয়ারি 23শে ফেব্রুয়ারি একটি স্মৃতিসৌধ তৈরি করা হয় কত সালে, কত তারিখ? 23শে ফেব্রুয়ারি। উদ্বোধন করা হয় 24শে ফেব্রুয়ারি। উদ্বোধন করেন কে? উদ্বোধন করেন শফিউরের পিতা। উদ্বোধন করেন কে? শফিউর রহমান, অর্থাৎ ভাষা আন্দোলনে যে শহীদ হয়েছিল শফিউর রহমানের পিতা উনি 24শে ফেব্রুয়ারি এটি উদ্বোধন করেন এবং পুলিশ সেটি 26শে ফেব্রুয়ারি ভেঙে ফেলে। এটা কিন্তু আবার সামনে, এটা কিন্তু তারিখ 23শে ফেব্রুয়ারি, 24শে ফেব্রুয়ারি, 26শে ফেব্রুয়ারি, এগুলো হচ্ছে তারিখ। তো বর্তমানে যে শহীদ মিনারটি আছে, যেহেতু ভেঙেই ফেলে, তাহলে তো সেই শহীদ মিনার থাকে নাই, তাহলে ওই শহীদ মিনারটা ভেঙে ফেলা হয়েছে। এখন তাহলে বর্তমানে যে শহীদ মিনারটা আছে সেই শহীদ মিনারটা কবে তৈরি করা হয়েছে? সেই শহীদ মিনারটা উদ্বোধন করা হয় এবং উদ্বোধন করা হয় 1963 সালের 21শে ফেব্রুয়ারি এবং এর স্থপতির নাম হচ্ছে হামিদুর রহমান। এর স্থপতির নাম কি? হামিদুর রহমান। এর স্থপতির নাম হচ্ছে হামিদুর রহমান। আচ্ছা, হামিদুর রহমান গেল। তো এটি কোথায় অবস্থিত? এটি ঢাকা মেডিকেল কলেজের পাশে অবস্থিত। সবচাইতে কমন এবং সবচাইতে সহজ একটি সাধারণ জ্ঞান, যে সাধারণ জ্ঞানটা সবচাইতে বেশি আসে, সেটি হচ্ছে শহীদ মিনার কোথায় অবস্থিত। এই প্রশ্নটি অনেকবার আসে যে শহীদ মিনার কোথায় অবস্থিত এই কারণটি। তো তোমরা এটা একটু জানে রাখবো, যেহেতু লিখিত পরীক্ষা এমন টাইপের প্রশ্ন অনেক বেশি আছে। ঢাকা মেডিকেল কলেজের পাশে কিন্তু বর্তমান কেন্দ্রীয় শহীদ মিনারটি অবস্থিত। তো এই শহীদ মিনার কিংবা শহীদ দিবসকে উপলক্ষ করে কিন্তু অনেক ধরনের গান, অনেক ধরনের নাটক, কবিতা তৈরি করা হয়। তো একটি সবার প্রথম গান কি তৈরি করা হয়? ভুলবো না 21শে ফেব্রুয়ারি ভুলবো না, গাজীউল হক। এটি কে লেখেন? গাজীউল হক। ভুলবো না 2বার, ভুলবো না 21শে ফেব্রুয়ারি ভুলবো না। আমি জাস্ট একটু সংক্ষিপ্ত করে লিখলাম। তোমাদের আগেও বলছি যে ক্লাসের ভিতরে আসলে সময় খুবই কম থাকে আমার হাতে, কারণ আমার রেকর্ডেড ক্লাস আপলোড দেওয়ার জন্য আমি একটা টার্গেট নিই যে 25 মিনিটের ভিতরে আমি যেভাবে হোক ক্লাস শেষ করব। কিন্তু যে পরিমাণ টপিক 25 মিনিটের ভিতরে শেষ করা খুবই কষ্ট। ভাগ্য ভালো যে আমি তাও তোমাদের মাঝখানে ফ্রিতে সাধারণ জ্ঞান ক্লাস নিতেছি। গণিত আর পদার্থবিজ্ঞান একটা ক্লাস প্রায় 2.5 ঘন্টা পর্যন্ত যাইতেছে এখনকার সময়। আমি যে ক্লাসগুলো নিচ্ছি আমাদের পেইড ব্যাচে, আমাদের এই যে অক্টোপাস 310 যে পেইড ব্যাচ, এখানে কিন্তু ক্লাস চলমান আছে। এখানকার ক্লাসগুলো 3 ঘন্টার কাছাকাছি চলে যেতেছে। এই ক্লাসগুলো যদি শুধু তোমাদের এই জায়গায় নেওয়া লাগতো, আল্লাহ শেষ, আমি জানি না যে কি হইতো। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের ক্লাসগুলো মোটামুটি চলতেছে ভালোভাবে। আমি আশা করি তোমাদের যে কথাটা দিছি আমি সেটা রক্ষা করতে পারবো। আমি তোমাদের ক্লাসের মাঝে মাঝে একটু কথা বলবো, ডিস্টার্ব হয়েও না, কারণ আমি এভাবেই ক্লাস নিই। ক্লাস নেওয়ার সময় দেখা যায় যে একটু ক্লাস নেওয়ার পর আবার কথাবার্তা বলি, কিন্তু এখানে সময় কম, সেই জন্য গল্প তোমাদের সাথে একটু কম করা হয়। তো তারপরে তাই চলি। তারপরে হচ্ছে প্রথম কবিতা।
প্রথম গান তো আমরা শুনলাম, তারপরে কি আছে প্রথম কবিতা। প্রথম কবিতা হচ্ছে কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। কাঁদতে আসিনি, প্রথম কবিতা কি? কাঁদতে আসিনি। কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। এটি কে লেখেন? মাহবুবুল আলম চৌধুরী। মাহবুবুল আলম চৌধুরী। মাহবুবুল আলম চৌধুরী। আমি যে ক্লাসগুলো নিচ্ছি, আমার মনে হয় যে ক্লাসের সাথে সাথে তোমরা যদি জাস্ট একটা নোট খাতা এবং একটা পরীক্ষা দাও, সাধারণ জ্ঞান নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। তারপরেও জানি না তোমাদের কি হবে, তোমরা কীরকম করবা। আমি আসলে এটা নিয়ে খুবই চিন্তা করি যে আমি পড়ানোর পরেও যদি এমন হয় যে আমি পড়াইছি সেই জিনিসগুলো তোমরা পরীক্ষায় দিতে পারো নি এবং সেটা আমি জানতে পারছি, আমার কাছে খুব কষ্ট লাগবে। কারণ সত্যি কথা বলতে একটা অনলাইন প্ল্যাটফর্মে ফ্রি ক্লাস নেওয়া একটু টাফ, সবার জন্য একটু টাফ। এটা জাস্ট নট আমার সাইড থেকে, যেহেতু আমার অনেক অনেক প্রতিদ্বন্দ্বী এখন অনলাইন এরকম জগতে। সবার আসলে অনেক বাজেট বলতে তারা বিভিন্ন প্রকার দুর্নীতি করে। আমার কাছে ইতিমধ্যে এই বছর, শুধুমাত্র এই বছর 5 জন স্টুডেন্ট এরকম আসছে যারা এই কথা আমার বলছে যে ভাইয়া গতবার আমি ওই কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলাম বিভিন্ন পোস্ট দেখে, কিন্তু পরবর্তীতে আমি যাই দেখি যে কিছুই পড়াইতেছে না, বরং আমার কাছ থেকে উল্টা আরও টাকা দাবি করতেছে, আমাকে দিয়ে কাজ করাইতেছে। এবং তাদের যে হল আছে সে হল থেকে যদি আমি চলে যাই আমাকে হুমকি দেওয়া হইতেছে যে আমি চান্স পাবো না। তো লিটারেলি আমি জিনিসগুলো শুনে খুবই কষ্ট পাই। তো সেই তাদের কিন্তু অনেক বাজেট। কী জন্য বাজেট? ওই যে বললাম যে বিভিন্নভাবে তোমাদের কাছ থেকেই টাকা নিতেছে, নিয়ে বিভিন্ন স্মার্ট বোর্ড, বিভিন্ন প্রকার স্পন্সার, বিভিন্ন মানে কী বলা হয় টিভি অ্যাড না মানে অ্যাডভার্টাইজমেন্ট ফেসবুকে দেওয়া করতেছে, তার মাঝখানে আমি নিতেছি। অনেক বাধার সম্মুখীন হয়। আমি কোনো গ্রুপে পোস্ট করতে পারি না, কোনো জায়গায় পোস্ট করতে পারি না কোনো কিছু। আমার পেজে প্রায় প্রতিদিন মনে হয় 2বার রিপোর্ট মারা হয়, ঠিক আছে। বাট আলহামদুলিল্লাহ আমরা কোনো কপিরাইটে যাইনি, সেজন্য এখন পর্যন্ত পেজটা ঠিক আছে। এবং তারা খুবই অদক্ষ, এটা সত্যি কথা যে তারা খুবই অদক্ষ, যে তারা রিপোর্ট মারতে পারে না ঠিকঠাক মতো। আপনারা কথা বলাবো না, সময় খুবই কম। তারপর প্রথম নাটকের নাম কি? ভাষা আন্দোলনের প্রথম নাটকের নাম হচ্ছে কবর। প্রথম উপন্যাসের নাম হচ্ছে আরেক ফাল্গুন। প্রথম চলচ্চিত্রের নাম হচ্ছে জীবন থেকে নেয়া। আমি আরেকবার বলি, তোমরা একটু লিখলে আমার সময় খুবই নষ্ট হচ্ছে এবং ক্লাসটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, সেজন্য আমি বলছি। প্রথম নাটক হচ্ছে কবর, প্রথম উপন্যাস আরেক ফাল্গুন, প্রথম চলচ্চিত্র জীবন থেকে নেওয়া। এই 3টা জিনিস আমাদের একটু কম ইম্পর্টেন্ট, সেই জন্য আমি আর কি মূলত লিখলাম না। তবে সে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। এটা লেখকের নাম, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, এর লেখকের নাম কি? আব্দুল গাফফার। আব্দুল গাফফার। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষা আসছে। দুইবার আসছে, 51 এবং 56। অর্থাৎ 5 বছর গ্যাপ দিয়ে প্রশ্নটা। 21শে ফেব্রুয়ারি আমার ভাই রক্তে নামানো 21শে ফেব্রুয়ারি গানটির লেখকের নাম কি? আব্দুল গফফার। এবং এর প্রথম যে সুর করছিল, এটার কিন্তু সুর চেঞ্জ হয়েছে। সবার প্রথম যে সুর করছিল তার নাম ছিল আব্দুল লতিফ। এবং বর্তমানে আমরা যে গান শুনি সেই গানের সুর করছিল কি? আলতাফ মাহমুদ। সেই সময় তার বর্তমানে যে গানের সুর, সেই সুরের গীতিকার হচ্ছে আলতাফ মাহমুদ। এবং পাকিস্তান আমলে 1952 সালে কিন্তু পুরোপুরি স্বীকৃতি আমরা পাই না, আমরা এই পুরোপুরি স্বীকৃতি পাই 1956 সালে। এটা কখন হয় জানেন? এটা মুক্তিযুদ্ধের ইতিহাসের সময় আমরা পড়বো 1956, অর্থাৎ যখন যুক্ত ফ্রন্ট, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে যুক্ত ফ্রন্ট ক্ষমতায় আসে, তখন এটি স্বীকৃতি পায়। এবং 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেয় 17 নভেম্বর 1999 সালে। তো এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা কি যে কবে থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা শুরু হয়? কবে থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা শুরু করে? দেখো, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করা হয় 1999 সালে। এবং তাহলে 1999 সালে কত? 17 নভেম্বর এটি চালু করা হয়। তাহলে নভেম্বর হয়ে গেছে, তার মানে ওই বছর আর 21শে ফেব্রুয়ারি নেই, তারপরের বছর থেকে শুরু হয়েছে। তার মানে কি 2000 সাল থেকে এটি চালু আছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন শুরু হয়েছে কত? 2000 সাল থেকে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সম্মাননা দেওয়া হয় ইউনেস্কো থেকে।
এবং জাতিসংঘ থেকে জাতিসংঘের 63তম অধিবেশনে 2008 সালে বাংলাদেশকে বাংলাদেশের যে এই ভাষা আন্দোলন একে স্বীকৃতি দেওয়া হয় 2008 সালে। আশা করি ক্লাসটি তোমাদের উপকার হবে এবং এই ক্লাসের পিডিএফ এর জন্য অবশ্যই আমাদের মেসেঞ্জার গ্রুপে জয়েন হয়ে যাবা এবং আজকে ক্লাসটা করো, 2 দিন পরে এটার উপর একটি পরীক্ষা দিবে ইনশাল্লাহ। আর যারা আমাদের ক্লাসগুলো করে ভালো লাগতেছে, মনে হচ্ছে যে আমরা ক্লাসে আগাতে পারবো, অবশ্যই আমাদের এই যে অনলাইন কোর্সে জয়েন করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।